হ্যালো ফ্রেন্ডস, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সোশিও রিলিজিয়াস মুভমেন্টস এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং বিভিন্ন পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই। তাহলে আমরা এর আজকের ভিডিওতে বেশ কিছু সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ওরিয়েন্টেড যে সমস্ত মুভমেন্টগুলো হয়েছিল এবং তার ফলে যে সমস্ত অর্গানাইজেশন অথবা রিলিজিয়াস অর্গানাইজেশনস গড়ে উঠেছিল সেই সম্পর্কে জেনে নেব। যেরকম ধরো ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, তারপর আর্য সমাজ, দেব সমাজ, থিওজফিক্যাল সোসাইটি, এই ধরনের যে অর্গানাইজেশনগুলো গড়ে উঠেছিল ডিউরিং 19th অ্যান্ড 20th সেঞ্চুরি, এই সমস্ত অর্গানাইজেশনের লক্ষ্য, এইমস, অবজেক্টিভস, গড়ে ওঠার পেছনে কারণ, এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাহলে সময় না নষ্ট করে চলো শুরু করা যাক। বাট তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সবার প্রথম যে রিলিজিয়াস অর্গানাইজেশনটা সম্পর্কে আমরা জানব সেটি হলো ব্রাহ্ম সমাজ। তাহলে চলো ব্রাহ্ম সমাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। ব্রাহ্ম সমাজ সৃষ্টির পেছনে কিন্তু বিশাল বড় একটা হিস্ট্রি রয়েছে। কারণ সবার প্রথমে আমরা যাকে ব্রাহ্ম সমাজ হিসেবে জানি বা চিনি সেটি কিন্তু ব্রাহ্ম সমাজ হিসেবে আত্মপ্রকাশ করেনি। তাহলে এর ইতিহাস চলো আমরা জেনে নিই। ইন 1815 সালে রাজা রামমোহন রয় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কলকাতাতে। ঠিক তার কয়েক বছর পর, অর্থাৎ অলমোস্ট 13 ইয়ার্স, 13 বছর পর, ইন 1828 অর্থাৎ 1828 সালে এই রাজা রামমোহন রয় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন কলকাতাতে। তাহলে 1815 সালে আত্মীয় সভা স্থাপন করেন রাজা রামমোহন রায় কলকাতায় এবং 1828 সালে অর্থাৎ 1828-এ তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন কলকাতাতে। এরপর ঠিক 2 বছরের মাথায় অর্থাৎ ইন 1830 এই ব্রাহ্ম সভাটাকে কিন্তু রিনেম করা হয় ব্রাহ্ম সমাজ হিসেবে। তাহলে ব্রাহ্ম সভা which was founded in 1828 renamed as ব্রাহ্ম সমাজ in 1830। এই ব্রাহ্ম সমাজের প্রথম প্রেসিডেন্ট ছিলেন রামচন্দ্র বিদ্যাবগীশ এবং এটা কিন্তু বহুবার পরীক্ষায় WBCS থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাতেও এসেছে যে ব্রাহ্ম সমাজের প্রথম সভাপতি কে ছিলেন বা প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন। তাহলে দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ব্রাহ্ম সমাজ ওয়াজ রামচন্দ্র বিদ্যাবাগীশ এবং প্রথম সেক্রেটারি ছিলেন ব্রাহ্ম সমাজের তারাচাঁদ চক্রবর্তী। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা কিন্তু পরীক্ষায় আসে বা এর আগের প্রিভিয়াস ইয়ার ঘাটলে তোমরা দেখতে পারবে যে এই প্রশ্নটি এসেছিল যে হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ ব্রাহ্ম সমাজ। তাহলে দ্য ফার্স্ট সেক্রেটারি অফ ব্রাহ্ম সমাজ ওয়াজ তারাচাঁদ চক্রবর্তী। এরপর বেশ কয়েক বছর পর ইন 1866 অর্থাৎ 1866 সালে ব্রাহ্ম সমাজ আবার দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই দুটো ভাগের নাম হয়, প্রথমটির নাম হয় ইন্ডিয়ান ব্রাহ্ম সমাজ অর্থাৎ ভারতীয় ব্রাহ্ম সমাজ, যেটা কিনা প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন এবং পুরনো যেই সমাজটি রয়েছিল তৎকালীন যে আদি চিন্তাধারা বা ধারণা নিয়েছিল সেটি কেবল নামকরণ করা হয় আদি ব্রাহ্ম সমাজ এবং এটি প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ টেগর। পরবর্তীকালে এই ভারতীয় ব্রাহ্ম সমাজ অর্থাৎ ইন্ডিয়ান ব্রাহ্ম সমাজ আরও দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই দুটি ভাগে হলো সাধারণ ব্রাহ্ম সমাজ, যেটা কিনা প্রতিষ্ঠা করেছিলেন শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বোস ইন 1878 ইন কলকাতা। অর্থাৎ 1878 সালে শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বোস সাধারণ ব্রাহ্ম সমাজ কলকাতায় প্রতিষ্ঠা করেন এবং আরেকটি যে নতুন ভাগ হলো সেটি হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ। এই নববিধান ব্রাহ্ম সমাজটি আবার কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন 1880 সালে।
কেশবচন্দ্র সেন ফাউন্ডেড নববিধান ব্রাহ্ম সমাজ ইন 1880। এই হলো আমাদের ব্রাহ্ম সমাজের কিন্তু একটা কম্প্যাক্ট হিস্ট্রি বা আইডিয়া। সেই আত্মীয় সভা থেকে শুরু করে তারপরে কিন্তু পরবর্তীকালে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজের পর কিন্তু আদি ব্রাহ্ম সমাজ এবং ভারতীয় ব্রাহ্ম সমাজ এবং পরবর্তীকালে এই ভারতীয় ব্রাহ্ম সমাজ আরও দুটো ভাগে ভাগ হয়ে গেল, সাধারণ ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজ নামে। এবার চলো দেখে নেওয়া যাক এই ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য বা অবজেক্টিভস কী ছিল। নাম্বার 1, দ্য সমাজ ওয়াজ কমিটেড টু দ্য ওয়ার্শিপ অ্যান্ড অ্যাডোরেশন অব দ্য ইটার্নাল, আনসার্চেবল, ইমিউটেবল বিইং হু ইজ দ্য অথর অ্যান্ড প্রিজার্ভার অব দ্য ইউনিভার্স। অর্থাৎ এই ব্রাহ্ম সমাজ টার্গেট করেছিল পুজো করতে এবং যে চিরসত্য ইটার্নাল ট্রুথ, এই সত্যকে অবলম্বন করে এই সত্যকে সবার সামনে উপস্থাপন করতে। 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে তাদের অবজেক্টিভ ছিল সেটি হচ্ছে এই ব্রাহ্ম সমাজের একটা লং টার্ম এজেন্ডা ছিল যে টু পিউরিফাই হিন্দুইজম, অর্থাৎ হিন্দুত্বকে পিউরিফাই করা এবং টু প্রিচ মনোথিজম। এই মনোথিজম ওয়ার্ডটার মানে কি না, মনোথিজম কথাটার মানে হচ্ছে বা মনোথিজম ওয়ার্ডটার মানে হলো একেশ্বরবাদ। অর্থাৎ ব্রাহ্ম সমাজ কিন্তু একেশ্বরবাদের ওপর জোর দিয়েছিলেন, কারণ তারা বিশ্বাস করতেন যে ঈশ্বর একজনই। এই সমাজ কিন্তু প্রচুর পরিমাণে বিরোধিতা করেছিল এগেনস্ট আইডলট্রি, অর্থাৎ মূর্তি পূজা এবং সতীদাহের মতন যে তৎকালীন সমাজের যে ইভিলস কাস্টম, অর্থাৎ খুব বাজে প্রথা ছিল সতী, এর বিরোধিতা করেছিলেন। তাহলে ব্রাহ্ম সমাজ অলসো অপোজ দ্য আইডলট্রি, অর্থাৎ মূর্তি পূজার বিরোধিতা করেছিল এবং অ্যান্ড ক্রিটিসাইজড দ্য সোশ্যাল এভিলস সাচ অ্যাজ সতী, এবং সতীদাহের মতন কিন্তু যে কুপ্রথা তারও সমালোচনা করেছিলেন। কিন্তু এই রাজা রামমোহন রায়ের এই আইডিয়া কিন্তু যে বিরোধিতা পায়নি তা নয়, একটা চরম বিরোধিতা এসেছিল অর্থোডক্স হিন্দুদের তরফ থেকে। এবং এই অর্থোডক্স হিন্দুদের মধ্যে একজন ছিলেন রাধাকান্ত দেব, এবং তার উদ্যোগে কিন্তু ব্রাহ্ম সমাজের এগেনস্টে একটি অর্গানাইজেশন গড়ে উঠেছিল, ধার্মিক সংগঠন গড়ে উঠেছিল, তার নাম ছিল ধর্মসভা। এবং এই ধর্মসভা প্রতিষ্ঠা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। তাহলে 1829 খ্রিস্টাব্দে রাধাকান্ত দেবের উদ্যোগে যে ধর্মসভা প্রতিষ্ঠা হয়, এটা ছিল কিন্তু টু কাউন্টার ব্রাহ্ম সমাজ প্রোপাগান্ডা, অর্থাৎ ব্রাহ্ম সমাজের ধ্যান ধারণার বিরোধিতা করতে কিন্তু এই ধর্মসভা গঠিত হয়েছিল। পয়েন্ট টু বি নোটেড। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট সোশিও রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে হচ্ছে প্রার্থনা সমাজ। চলো এবার প্রার্থনা সমাজ সম্পর্কে আমরা জেনে নিই। ইন 1867 অর্থাৎ 1867 খ্রিস্টাব্দে বম্বেতে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ বম্বেতে কেশবচন্দ্র সেনের সহায়তায় 1867 খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ কেশবচন্দ্র সেনের সহায়তায় বম্বেতে এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন। এবং বারবার কিন্তু পরীক্ষায় এসেছে যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। ইন 1870 এম.জি. রানাডে অ্যান্ড আর.জি. ভান্ডারকার জয়েন দ্য সমাজ, অর্থাৎ 1870 সালে এম.জি. রানাডে এবং আর.জি. ভান্ডারকার কিন্তু এই প্রার্থনা সমাজে যোগদান করেছিলেন। এই প্রার্থনা সমাজের অবজেক্টিভ কী ছিল চলো জেনে নেওয়া যাক। এই প্রার্থনা সমাজের বেশ কিছু অবজেক্টিভ ছিল, তার মধ্যে নাম্বার 1 ডিসঅ্যাপ্রুভাল অফ কাস্ট সিস্টেম, অর্থাৎ বর্ণপ্রথা বিরোধী ছিল। 2 নম্বর উইমেন এডুকেশান, অর্থাৎ মহিলাদের শিক্ষার ওপর জোর দিয়েছিল এই প্রার্থনা সমাজ। 3 নম্বর উইডো রিম্যারেজ, অর্থাৎ বিধবা বিবাহ। এবং 4 নম্বর রেজিং দ্য এজ অফ ম্যারেজ ফর বোথ মেলস অ্যান্ড ফিমেলস, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের বিয়ের বয়স বাড়ানোর কিন্তু প্রস্তাব রেখেছিল এই প্রার্থনা সমাজ। এবং পুরোপুরিভাবে এই প্রার্থনা সমাজ অপোজ দ্য অথরিটি অফ প্রিস্টস অ্যান্ড আইডলরশিপ, অর্থাৎ পুরোহিত এবং মূর্তি পূজার বিরোধিতা করেছিল এই প্রার্থনা সমাজ। তাহলে ব্রাহ্ম সমাজ যেরকমভাবে মূর্তি পূজা এবং সতীর মতন কাস্টমদের বিরোধিতা করেছিল, ঠিক একই রকমভাবে কিন্তু প্রার্থনা সমাজও পুরোহিত
এবং আইডল ওয়ার্শিপ অর্থাৎ মূর্তি পূজার বিরোধিতা করে। এরপর নেক্সট ইম্পর্টেন্ট সোশ্যাল অর্গানাইজেশন সম্পর্কে চলো জেনে নেওয়া যাক। নেক্সট আমরা জানব আর্য সমাজ বা আর্য সমাজ। ইন 1875 অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী বম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে ইন 1875 স্বামী দয়ানন্দ সরস্বতী ফাউন্ডেড আর্য সমাজ ইন বম্বে। এই আর্য সমাজের প্রধান বৈশিষ্ট্য ছিল সুধী মুভমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। এই আর্য সমাজের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সুধী মুভমেন্ট। পরবর্তীকালে কিন্তু এই আর্য সমাজের হেডকোয়ার্টার বম্বে থেকে লাহোরে ট্রান্সফার করা হয়, অর্থাৎ বম্বে থেকে লাহোরে নিয়ে যাওয়া হয়। এই আর্য সমাজ কিন্তু ভেরি ভেরি পাওয়ারফুল, অর্থাৎ ইট ওয়াজ ভেরি মাচ পাওয়ারফুল ইন পাঞ্জাব, এবং এর প্রভাব কিন্তু রাজস্থান, ইউপি, গুজরাটেও ছিল। অর্থাৎ আর্য সমাজ ওয়াজ ভেরি মাচ পাওয়ারফুল ইন পাঞ্জাব অ্যান্ড হ্যাড ইনফ্লুয়েন্স অলসো ইন রাজস্থান, ইউপি অ্যান্ড গুজরাট। অর্থাৎ আর্য সমাজের প্রভাব পাঞ্জাব এবং রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাটে ব্যাপকভাবে পড়েছিল। ইন 1892 সালে আর্য সমাজ আবার দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। নাম্বার 1 গুরুকুল সেকশন এবং নাম্বার 2 কলেজ সেকশন। গুরুকুল সেকশনটা কী জিনিস? গুরুকুল সেকশনটা হচ্ছে সেই রকম সেকশন যেই সেকশনে আমরা অনেকটা টোলের স্টাডির মতন। টোল টার্মটা তোমরা শুনেছো? টোল হচ্ছে কোথায় না, ছেলে মেয়েকে একটা বয়সের পর, বিশেষত ছেলেদের, মেয়েদের নয়, ছেলেদের ক্ষেত্রে একটা সময়ের পর তখনকার দিনে বাবা মারা শিক্ষকের কাছে পাঠিয়ে দিতেন, টোলে পাঠিয়ে দিতেন পড়াশোনা শেখার জন্য, এবং তারা সেখানেই থাকতেও পড়াশোনা করতো এবং পরবর্তীকালে পড়াশোনা শেষ করে আবার বাড়ি ফিরে আসতেও। তো এই গুরুকুল সেকশনটা ছিল অনেকটা ওই টোল সিস্টেমের মতন, এবং এই গুরুকুল সেকশন স্টার্ট করেছিলেন স্বামী শ্রদ্ধা হরিদ্বারে শুরু করেছিলেন ইন 1902, অর্থাৎ 1902 সালে স্বামী শ্রদ্ধা গুরুকুল সেকশনটা কিন্তু অ্যাডপ্ট করেছিলেন। এবং কলেজ সেকশনটা যেটা কি না, কলেজ সেকশন কোনটা, যখন কলেজ সেকশন হচ্ছে এখনকার যে প্রচলিত তথ্য নিয়ম নীতি, যেখানে ছেলেমেয়েরা একটা সময় কলেজে যাবে এবং আরেকটা সময় কলেজ করে আসার পর, পড়াশোনা করে আসার পর কলেজে আবার বাড়ি ফিরে আসবে, যেটা এখনও রয়েছে আমাদের কলেজ সেকশন। আর গুরুকুল সেকশনে কী হতো না, টোলে থেকে পড়াশোনা করতে হতো। তো কলেজ সেকশন ইজ ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস, বাট গুরুকুল সেকশন ওয়াজ অনলি ফর দ্য বয়েজ। তাহলে এই কলেজ সেকশন যেটা শুরু করেছিলেন সেটা হচ্ছে লালা রাজপথ রায় এবং হান্সরাজ এবং লালা রাজপথ রায় কিন্তু এই কলেজ সেকশন শুরু করেছিলেন, এবং তারাই কিন্তু ড্যাভ অর্থাৎ ডিএভি, দয়ানন্দ অ্যাংলো ভেদিক স্কুলগুলো যে রয়েছে তারা প্রতিষ্ঠা করেছিলেন ফর বয়েজ অ্যান্ড গার্লস। এবং প্রথম এই ডিএভি অর্থাৎ দয়ানন্দ অ্যাংলো ভেদিক স্কুল প্রতিষ্ঠা হয়েছিল লাহোরে ইন 1886। 1886 সালে কিন্তু সবার প্রথম লাহোরে এই দয়ানন্দ অ্যাংলো ভেদিক স্কুল প্রতিষ্ঠা হয়। এই আর্য সমাজ কিন্তু কিছু আইডিয়ালস ছিল, অর্থাৎ কিছু নীতি মেনেছিল। কি নীতি? দ্য আর্য সমাজ সোশ্যাল আইডিয়ালস কম্প্রাইজ অ্যামং আদার্স দ্য ফাদারহুড অফ গড, অর্থাৎ ভগবানের অস্তিত্ব, ভগবানকে সর্বসর্বা হিসেবে তারা মানতেন, অ্যান্ড ব্রাদারহুড অফ ম্যান, এবং ভ্রাতৃত্ববোধ, মানুষের ভ্রাতৃত্ববোধের ওপর জোর দিয়েছিলেন। ইকুয়ালিটি অফ দ্য সেক্সেস, এবং সমাজে পুরুষ নারী নির্বিশেষে সবাই সমান, এই ইকুয়ালিটি অফ সেক্স এর ওপরও জোর দিয়েছিলেন। এবং অ্যাবসলিউট জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের কথাও বলেছিলেন এই আর্য সমাজ। এবং এখানে তারা বলেছিলেন যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, নেশানের মধ্যে কোনো, অর্থাৎ এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের কোনো রকম ভেদাভেদ থাকবে না। তাহলে এই হলো আজকে আমরা এই ভিডিওতে 1, 2, 3 তিনটে সোশিও রিলিজিয়াস মুভমেন্টের তিনটে রিলিজিয়াস অর্গানাইজেশন নিয়ে আলোচনা করলাম, তাদের ব্যাকগ্রাউন্ড জানলাম। নাম্বার 1 ব্রাহ্ম সমাজ, নাম্বার 2 প্রার্থনা সমাজ এবং নাম্বার 3 আর্য সমাজ। আমরা এর পরের ভিডিওতে
আরও এইরকম বেশ কিছু সোশিও রিলিজিয়াস মুভমেন্ট এবং সেই সময়কার যে অর্গানাইজেশনগুলো গড়ে উঠেছিল সেই অর্গানাইজেশন সম্পর্কে ডিটেলে জানব। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.